শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও সিভিল এভিয়েশন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বেলা ২:৩০টার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তার রূপ নেয় ভয়াবহ অগ্নিকুণ্ডে। যে অংশে আগুন লাগে সেখানে আমদানি করা পণ্য মজুত রাখা হতো। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। অগ্নি নির্বাপনে যোগ দেয় বাংলাদেশের সিভিল এভিয়েশন সহ ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর ফায়ার ইউনিট। ২ প্লাটুন বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জন আহত হয়েছে। তাদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাজ করতে গিয়ে হয়তো কেউ আহত হতে পারে, কুর্মিটোলা হসপিটালে নিয়ে গেছে, হয়তো সিএমএসিও নিয়ে গেছে। কার্গো ভিলেজ এলাকায় অগ্নিকাণ্ডে যাত্রী টার্মিনালে কোনো প্রভাব পড়েনি, তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকাগামী ফ্লাইটগুলো সিলেট ও চট্টগ্রামে অবতরণ করছে। বিভিন্ন পার্টস সব এখানে দামি দামি প্রোডাক্টগুলো এখানে আসে আমাদের রাখা হয়, এখান থেকে খালাস করা হয়। এত দূর আগুনটা আসবে এটা আসলে আমরা ভাবতে পারিনি। এসি বিস্ফোরণে একটা শর্ট সার্কিট হয়েছে, ওই সার্কিটে আগুনটা সরা গেছে, কিন্তু আগুনটা এত দ্রুত কিভাবে ১ নম্বর পর্যন্ত সরা গেল এটা আমার বোধগম্য না। গাফলাতির কারণে পানি, তারপরে ফায়ার সার্ভিস এরা সঠিকভাবে কাজ করার টাইমলি করে নাই, যার কারণে আজকে আমাদের সবাই নিঃস্ব হয়ে গেছে। এখন মূল স্টেপটা আমি মনে করি ফায়ার সার্ভিস সম্পূর্ণ ব্যর্থ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালু করার চেষ্টা চলছে। যেহেতু আগুন এখন নিয়ন্ত্রণে আসছে, আমাদের ইমিডিয়েট লক্ষ্য হচ্ছে অপারেশনকে কত দ্রুত আমরা চালু করতে পারি। আমরা এই লক্ষ্যে এখন আলোচনায় বসে আমরা ক্ষতি নিরূপণ করার জন্য, এবং আমাদের যেহেতু এটা একটা চলমান কার্যক্রম, এই চলমান কার্যক্রমকে কিভাবে আমরা চলমান রাখবো সেই ব্যাপারে আমরা পদ্ধতিগতভাবে সকলে বসে আমরা এখনই বসে আমরা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, অগ্নিকাণ্ডের সবশেষ কেমন পরিস্থিতি দেখছেন বিমানবন্দরে, আমাদের জানান। সাবেরিনা, আপনি জানেন যে দুপুর ১:৩০টার কিছুক্ষণ পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো রয়েছে সেখানে আপনার স্কাই এয়ারলাইন্সের একটি অফিস রয়েছে, সেটি থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে বলে আমাদেরকে স্থানীয়রা জানিয়েছেন। যদিও কিছুক্ষণ আগে বলা হচ্ছিল যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে, কিন্তু আমি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে পাচ্ছি, আমার পেছনটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু আগুনের লেলিহান শিখা ভেতরে কিন্তু দাউ দাউ করে জ্বলছে, এবং ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা রয়েছে এখানে কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে করে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, যদিও আমরা নিচে দাঁড়িয়ে আছি, আর যে ভবনটিতে আগুন লেগেছে সেটি হচ্ছে একতলা ভবন। এই ভবনটিতে কিন্তু বাইরে থেকে আসলে বোঝার কোনো উপায় নেই। তারপরেও আমরা চেষ্টা করছি আমাদের মতো করে, কারণ আমাদেরকে দাঁড়ানোর জন্য একটা রিস্ট্রাকশন দেওয়া হয়েছে, এর বাইরে আমরা যাওয়ার কোনো সুযোগ নেই। তাই দূর থেকে আমরা যতটুকু পারছি, ক্যামেরায় যতটুকু জুম আছে সেই জুম করে আমরা দেখানোর চেষ্টা করছি যে ভেতরে যে আসলে আগুন জ্বলছে। এই যে যেখানটাতে এখন আগুন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কিছুক্ষণ পরই আপনার ফায়ার সার্ভিসের যারা কাজ করছেন, এখানে যে টোটাল ৩৭টি ইউনিট রয়েছে, এই ৩৭টি ইউনিটের যেসব কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। এই ভবনটির ভেতরে কিন্তু পানি দেওয়ার পর কিছুক্ষণ পর আগুন কিছুটা আগুনের লেলিহান শিখা একটু কমলেও আবার কিছুক্ষণ পর কিন্তু লেলিহান শিখা দাউ দাউ করে বাড়তে থাকে। আপনি ভেতরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভেতরে আসলে কি পরিমাণ আগুন জ্বলজ্বল করছে, অর্থাৎ নিচে থেকে আগুনটা ছাদে উঠে বাধাপ্রাপ্ত হয়ে পাশে যেখানে গ্লাস লাগানো ছিল, লোহার গ্রিল ছিল, সেই দিক দিয়ে কিন্তু আগুনটি বের হওয়ার চেষ্টা করছে। কিন্তু এখানে যে পাশে যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে পানি দেওয়ার চেষ্টা করছেন, চারদিক থেকে চেষ্টা করছেন। এর পাশেই কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিট ছিল। এই যে আগুন লাগার কারণে কিন্তু ভেতরে যেসব মালামাল ছিল, কেমিক্যাল, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ সহ বিভিন্ন ধরনের যেসব মালামাল ছিল, সেই মালামালগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। অর্থাৎ এখানে প্রত্যক্ষদর্শীরা কিংবা সিএনএ
এজেন্ট যেসব ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন ভেতরে কেমিক্যাল এবং গার্মেন্টসের যেসব মালামাল সুতা এবং কাপড় টাইপের যেসব সামগ্রী রয়েছে সেগুলো থাকাতে এগুলো খুব সহজেই মানে আগুন ছড়াতে সহায়তা করে, এগুলো দাহ পদার্থ হিসেবে। এই জন্য এখানে আগুনটা এখনও নিয়ন্ত্রণে আসা সম্ভব হচ্ছে না। যদিও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এখানে চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব আগুন নেভানোর জন্য। এখানে ভেতরে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে পানির সংকট হওয়াতে কিন্তু আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, কারণ ফায়ার সার্ভিসের কিছুক্ষণ পর পর একটি গাড়ি ঢুকছে, আবার আরেকটি গাড়ি বের হচ্ছে, একটি ঢুকছে আরেকটি বের হচ্ছে। আমরা ধারণা করছি যে যে গাড়িটিতে পানি শেষ হয়ে যাচ্ছে সেই গাড়িটি আবার পানি সংগ্রহ করার জন্য বের হয়ে আসছে। আর ভেতর থেকে যে দুপুর 1:30 থেকে এখন রাত্র বাজে 9:30, অর্থাৎ এই যে 8 ঘন্টা ধরে যে আগুন জ্বলছে, এই 8 ঘন্টা ধরে জ্বলা আগুনে কিন্তু আগুন লাগার শুরু থেকেই তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু যে পরিমাণ ওখানে কেমিক্যাল এবং কাপড় চোপড় সামগ্রী রয়েছে যেগুলো দাহ পদার্থ, সেগুলোর কারণে হয়তো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আমরা কিন্তু আসলে ভেতরে গণমাধ্যম কর্মীদের ঢোকার কোনো সুযোগ দেয়া হয়নি, যে কারণে আমরা বাইরে থেকে যতটুকু চেষ্টা করছি আপনার মাধ্যমে দর্শকদের দেখানোর জন্য। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সাদা ধোঁয়া আকাশের দিকে শুধু উঠছে, এতে করে বোঝা যাচ্ছে যে অর্থাৎ ভবনটির চারপাশ থেকে যেদিক থেকে সুযোগ পাচ্ছে সেদিক থেকে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া বের হওয়ার চেষ্টা করছে। কিন্তু ছাদটি কিন্তু পুরোপুরি একতলা ভবনের হওয়ায় সেখানে কিন্তু আসলে বোঝার উপায় নেই। যদি ভবনটি আরেকটু উঁচু থাকতো তাহলে আমরা বাইরে থেকে বুঝতে পারতাম যে আসলে আগুনটা কি পরিমাণ ছড়াচ্ছে। এখন বাইরে থেকে আমরা জানালার ফাঁক দিয়ে যেটুকু পারছি, অর্থাৎ আমাদের ক্যামেরায় জুম করে যেটুকু পারছি আমরা সেটুকু দেখানোর চেষ্টা করছি। তবে এই আগুন লাগার কারণে কিন্তু রাত্র 9টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেসব ফ্লাইট ওঠানামা করার কথা ছিল আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ, সেই ফ্লাইটগুলো কিন্তু বন্ধ ছিল। 9টার পর সেটি আবার চালু করে দেয়া হয়েছে। অর্থাৎ এই যেখানে আগুনটা লেগেছে সেখান থেকে কিন্তু আগুনটি আস্তে আস্তে টার্মিনালের কাছাকাছি চলে গিয়েছিল, আবার সেদিক থেকে পড়তে পড়তে আবার যে জায়গায় আগুন লেগেছে ঠিক সেই জায়গাটাতে চলে আসছে। এই যে দীর্ঘ সময় ধরে আগুনে জ্বলা ভিতরে যেসব মালামাল রয়েছে সেগুলো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ভুক্তভোগী যারা অর্থাৎ C&F এজেন্ট ব্যবসায়ী যারা, তারা বলেছেন যে কয়েক হাজার কোটি টাকার মালামাল এখানে রয়েছে, অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে যেসব মালামাল এখানে স্তূপ করে রাখা হয় রোববার থেকে সেটি আবার গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ শুক্র শনিবার কিন্তু সব মালামাল যেসব মালামাল এসেছে সেগুলো কিন্তু এখানে জমা করে রাখা হয়েছে। অর্থাৎ আগামীকাল থেকে এই মালামালগুলো যে মাল যেখানে যাওয়ার কথা সেগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে দুপুরে আগুন লাগাতে সেটি কোনোভাবেই সম্ভব হয়নি। আর যে ভবনটিতে আমরা দেখাচ্ছি যে আগুন লেগেছে এই ভবনটি কিন্তু বন্ধ ছিল, অর্থাৎ শুক্রবার শনিবার বন্ধ থাকে, সেখানে তালাবদ্ধ থাকে। অর্থাৎ এই যে আগুনের সূত্রপাত হলো এটি কিন্তু আসলে আমরা এখনও বুঝতে পারছি না, যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিন্তু আমাদেরকে এখনও অবগত করেননি যে কী কারণে বা কোথা থেকে আগুন লাগার সম্ভাবনা ছিল কিংবা আগুন কতক্ষণ লাগতে পারে নিয়ন্ত্রণে আনতে। 8 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। যেই চেষ্টাটা করেছে 37টি ইউনিট এবং এর সঙ্গে যোগ দিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী এবং এই এয়ারপোর্টে যারা কর্মরত রয়েছেন সিভিল এভিয়েশনের, তারাও কিন্তু চেষ্টা করছেন ভেতরে থেকে আগুন নেভানোর জন্য। আমরা যদি আসলে ভেতরে ঢুকতে পারতাম তাহলে বোঝাতে পারতাম যে আসলে ভেতরে আগুনের লেলিহান শিখাটা কি পরিমাণ এবং কি পরিমাণ মালামাল পুড়ে ছাই হচ্ছে। বাইরে থাকার কারণে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করছি আপনাদের মাধ্যমে দর্শকদের দেখানোর জন্য, কারণ আজকে এই যে আগুনের ঘটনাটি এই জুড়ে একটু নাড়া দিয়েছে, অর্থাৎ সারা দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বিমানবন্দরে আসলে আগুনের ঘটনায় কি হচ্ছে, কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, কি পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই বিষয়টি কিন্তু সারা দেশের মানুষের মনে একটি কৌতূহলের জন্ম দিয়েছে যে আসলে ওখানে কি হচ্ছে। কিন্তু আমরা যারা এখানে অবস্থান করছি, গণমাধ্যম কর্মী সহ যারা এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন সংস্থার লোকজন এবং বিমানবন্দরে যারা কর্মরত রয়েছেন, তারা কিন্তু আসলে অনুধাবন করতে পারছেন যে ভেতরে কি পরিমাণ মালামাল ক্ষতি হয়েছে। তবে কর্তৃপক্ষ যতক্ষণ পর্যন্ত আমাদেরকে বিষয়টি অবগত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে কি পরিমাণ মালামাল এখানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আর এই আগুন আসলে কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে সেটিও কিন্তু বলা মুশকিল, কারণ টানা 8 ঘন্টা ধরে আগুন জ্বলছে। অনেকেই কিছুক্ষণ পর পর বলছেন যে আগুন এখন
কিছুটা নিয়ন্ত্রণে আসলে কিন্তু আগুন নিয়ন্ত্রণে না। আমার পেছনের দৃশ্যটি দেখলে কিন্তু বোঝা যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার যে চলছে সেটি দেখলে কিন্তু বোঝা যায় যে আগুন নিয়ন্ত্রণে এখনও আসেনি। তবে এটি কখন নাগাদ নিয়ন্ত্রণে আসবে সেটি বলা মুশকিল। সাবেরিনা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনের সূত্রপাত হয়েছে সেই আগুনের ঘটনায় এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাবেরিনা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করলেও আগামী জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। রাজধানীর পান্থপথে পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করা দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ 15 বছরে যে জঞ্জাল তৈরি করে গেছে সেটা এত অল্প সময়ে দূর করা সম্ভব নয়। এই গভর্নমেন্ট এখন পর্যন্ত যতগুলো কাজ করছে তারা ভালো কাজ করার চেষ্টা করছে। আমরা যে যতই বলি 1 বছরের মধ্যে সমস্ত জঞ্জালগুলো শেষ করে ফেলা সম্ভব নয়। আওয়ামী লীগ যে 15 বছরে যে গার্বেজ তৈরি করে গেছে, জঞ্জাল সৃষ্টি করে গেছে, সবকিছু ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে 1 বছরের মধ্যে সব ঠিক করে ফেলা এটা কারোর পক্ষেই সম্ভব না। এদিকে জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর না করলেও তা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না। এনসিপি এবং 3টি কি 4টি বাম রাজনৈতিক দল স্বাক্ষর অনুষ্ঠানে যেতে পারে না। তাতে করে আমাদের আগামী নির্বাচনের জন্য এটা বড় কোনো প্রভাব ফেলবে না। যে সমস্ত বিশৃঙ্খলা হয়েছে আমরা খোঁজ নিয়েছি, এটা তদন্তনাধীন আছে। দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে কিছু সংখ্যক ছাত্র নামধারী, সেটা ইন্টারভিউতে আমি দেখেছি, কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে। সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। ধৈর্য, সহনশীলতা এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক চর্চার মধ্যে দিয়ে এগিয়ে গেলে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ চূড়ান্ত হলে তা গণপ্রতারণা হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত আইনি ভিত্তি না দেয়া হলে রাজপথের কর্মসূচি দেবে দলটি। এ সময় আইনি ভিত্তি ও সনদ বাস্তবায়নের রূপরেখা প্রকাশ করলে জুলাই সনদে এনসিপি সই করবে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। ইলিয়াস মাতবর জানাচ্ছেন বিস্তারিত। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি আগে জানিয়েছিল আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা স্বাক্ষর করবেন না। এর প্রেক্ষিতে শনিবার দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, জুলাই সনদে আইনি ভিত্তি না দেয়া আর জনগণের কাছে স্বচ্ছতা নিশ্চিত না থাকায় স্বাক্ষর করেননি তার দল। জুলাই সনদে জনগণের সার্বভৌম ও গাঠনিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্য জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া প্রকাশ না করা এবং সনদ বাস্তবায়ন পদ্ধতির পূর্ণাঙ্গ রূপরেখা জাতির সাথে উন্মোচন না করায় স্রেফ আনুষ্ঠানিকতার জন্য গতকাল জুলাই সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে জাতীয় নাগরিক পার্টি। জুলাই সনদে আইনি ভিত্তি না থাকলে সনদ স্বাক্ষর কেবল লোক দেখানো এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা, এটা আমরা এর আগেও বলেছি। ফলে আমরা এই আনুষ্ঠানিকতায় অংশ নেইনি এবং যদি এর আইনি ভিত্তি তৈরি না হয় এটার কেবল আনুষ্ঠানিকতাও থাকবে না, এটি একটি গণপ্রতারণা এবং জাতির সাথে একটি প্রহসন হবে। আমাদের লড়াইটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, কেবল একটা ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে। ফলে রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তন হলেই বাংলাদেশের গণতান্ত্রিক সমস্যার সমাধান হবে না, বরং এই সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। সাপ্লাই হবে এনসিপির মার্কা। এই মার্কা নিয়েই এনসিপি আগামী জাতীয় নির্বাচনে যাবে বলে আশাবাদ প্রকাশ করেন নাহিদ ইসলাম। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা।
পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, এ বিচার কার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। জুলাই সনদ স্বাক্ষরে মতবিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে। মানুষ জীবন দিয়েছেন, 30,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, বিগত 16 বছরে 700-এর উপরে মানুষ গুম হয়েছেন, 4,500-এর উপর মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 60 লক্ষের উপরে মানুষ গায়েবী মিথ্যা মামলার শিকার হয়েছেন। তাদের সমস্ত অর্জন বৃথা দেওয়ার জন্য আমরা জুলাই সনদকে বিতর্কিত করতে চাই না। এটা আগামী প্রজন্ম বিগত প্রজন্মের দিয়ে যাওয়া দায়কে পরিশোধ করার জন্য, তাদের রক্তের ঋণকে পরিশোধ করার জন্য আরো বয়ে নিয়ে যাবে, আরো শানিত করবেন, আরো উচ্চকিত করবেন, এটাকে আইনে রূপান্তর করবেন, এটাকে অঙ্গীকারবদ্ধ করবেন রাজনৈতিক জোটগুলোকে যারা তাদেরকে জুলাই বিপ্লবে উদ্বুদ্ধ করেছিলেন। এটাই জুলাই সনদের মূল লক্ষ্য হওয়া উচিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। সিইসি আরও বলেন, গোয়েন্দা সংস্থা কিংবা অন্য কোনো সংস্থার দ্বারা ইসি প্রভাবিত হয়ে কাজ করবে না। নির্বাচন কমিশন নিজস্ব আইন কানুন ও নিয়ম নীতি মেনে নিজস্ব সিদ্ধান্তে নির্বাচন পরিচালনা করবে। অনুযায়ী কাজ করে একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য যা আপনারা কাজ করবেন, এটা হচ্ছে আমার মূল মেসেজ। আমাদের যে জাতির প্রতি যে কমিটমেন্ট, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছেন, আমরাও দিয়েছি। আমরা তো শপথই নিয়েছি, এবং শপথের দিন আমি বলেছিলাম যে আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমার সেই শপথে অটল আছে, আমার নির্বাচন কমিশনে অটল আছে, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। 2013 সালের মে মাসে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে আন্দোলনে আসা সবার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শাপলা চত্বরে সংগঠিত হত্যাযজ্ঞে শহীদদের পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, শাপলা চত্বরে শহীদদের নাম ফলক তৈরি করা হবে। মাহবুব সৈকতের রিপোর্ট। 2013 সালের 5 মে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ধর্মপ্রাণ মুসল্লিদের হত্যাযজ্ঞে মেতে ওঠে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন বাহিনী এবং তাদের দলীয় নেতাকর্মীরা। রাজধানীর ওসমানী মিলনায়তনে পৈশাচিক এই হত্যাযজ্ঞে শাহাদাত বরণকারী পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বাংলাদেশের সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য আপনারা জানেন যে প্রায় 58 জন সেনা অফিসারকে হত্যা করেছিল, এবং তারপরেই শাপলা চত্বরের এই ঘটনা, যার মধ্যে দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের একটা রাস্তা তৈরি হয়েছিল। এরকম ভয় ভীতি করে মানুষের হৃদয়ে তার বেদনা প্রকাশ করার, কান্না প্রকাশ করার আবেগটুকু ছিনিয়ে দিয়েছিল শেখ হাসিনা। এই সম্মাননা যতটা না এই শহীদদের জন্য প্রয়োজন, যতটা না শহীদ পরিবারের জন্য প্রয়োজন, তার চেয়ে বেশি প্রয়োজন এই রাষ্ট্রের জন্য, তার চেয়ে বেশি প্রয়োজন এই জাতির আগামীর পরিচয়কে সংরক্ষণ করার জন্য। অতিথির বক্তব্যে শাপলা চত্বরে আন্দোলনে অংশ নেয়াদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অর্থনৈতিক শোষণ, নিপীড়ন, আলেম ওলামার উপরে নির্যাতন, দ্বীন এবং ইসলাম বিরোধী শক্তিকে রাষ্ট্রীয় মদদ দিয়ে ভিন্ন মতের উপরে নিষ্ঠুর যে নির্যাতন চালানো হয়েছিল, লুটপাট, দুর্নীতি, সবকিছু মিলে একটা আউটবাস্ট যে হয়েছে, সেটি ছিল 24-এর গণ অভ্যুত্থান।
শাপলা হত্যাযজ্ঞে শহীদদের নামফলক সম্বলিত স্মৃতিস্তম্ভ করার কথা জানিয়ে শহীদদের স্মরণে রাখার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। 5ই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা শাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই। যখনই কেউ শাপলা চত্বর দিয়ে যায়, সেই শাপলা চত্বরটাই আমাদের ইতিহাসে 5ই মেকে আবার জীবিত করে তোলে। ইতিহাস থেকে কখনোই শহীদদের নাম মুছে ফেলা যায় না বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। শাপলার এই হত্যাকাণ্ড ছিল নারকীয় হত্যাকাণ্ড। ৭৫০০ জন এই হত্যাযজ্ঞ চালানো হয়। অনুষ্ঠানে 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংগঠিত হত্যাযজ্ঞের 58 জন শহীদ এবং 2021 সালের মার্চে মোদিবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে 19 জন শহীদের পরিবারের কাছে 10 লাখ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বেসরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করবে সরকার। বলেন, প্রত্যেক পরিবারে মায়েদের ফ্যামিলি কার্ড দিয়ে স্বনির্ভর করে গড়ে তোলা হবে। বিকেলে বগুড়ার বাগবাড়িতে আয়োজিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের আরেকটি রিপোর্ট। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং বাগাবাড়ি জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল। মেডিকেল ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমান। বাস্তবায়ন করি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি সরকার গঠন করলে দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা হেলথ কেয়ারের নামে আমরা গ্রামে গ্রামে এইরকম একটি টিম তৈরি করব, যারা মানুষের কাছে যাবে, মানুষকে বুঝাবে যে ভাই এই জিনিসটা খেলে তোমার হার্টের অসুখ হবে না, এই জিনিসটা খেলে তোমার ডায়াবেটিক হবে না, এই জিনিসটা এইভাবে চললে তোমার কিডনির রোগ হবে না। অর্থাৎ মূল যেগুলা অসুখ বিসুখের সাথে জীবন মরণের সমস্যা, মানুষকে আমরা এগুলা বুঝবো, অর্থাৎ যাতে দেশে কম সংখ্যক মানুষ অসুস্থ হয়, এটি থাকবে আমাদের উদ্যোগ। নারীদের স্বনির্ভর করে গড়ে তোলার জন্য প্রত্যেক পরিবারের মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও বলেন তারেক রহমান। আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দেব, কারণ প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব, যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মার্স কার্ড দেব। আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। শুভেচ্ছা বক্তব্যে ডাক্তার জোবায়েদা রহমান মানুষের সেবা করার এই ধারা অব্যাহত রাখার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। ভবিষ্যতে যে কোনো বিপদে দেশবাসীর পাশে থেকে তারা কাজ করে যাবে, এই আশা করব। দৃষ্টান্ত স্থাপন করবে, ধারাবাহিকতা বজায় রাখবে, ইনশাআল্লাহ। শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে প্রায় 5000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জেরারেব জিন্দাবাদ। মাহবুব সৈকত, মাইটিভি। বাড়ি ভাড়া, মেডিকেল ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে টানা 7 দিন ধরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। দুপুরে কালো পতাকা মিছিলের মাধ্যমে রাষ্ট্রের অবহেলার প্রতিবাদ জানান তারা। আন্দোলনকারীরা জানিয়েছেন, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনার ছাড়বেন না। ইলিয়াস মাতবর জানাচ্ছেন বিস্তারিত। 3 দফা দাবিতে 7ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা আন্দোলন করছেন। রোববার থেকে 3 দফা দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন। তবে পুলিশ বাধা দিলে শিক্ষক কর্মচারীরা সেদিন দুপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নেন। শুক্রবার বেলা 2:15 থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন তারা। আন্দোলনের অংশ হিসেবে শনিবার দুপুরে কালো পতাকা মিছিল করেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা।
এদিকে আমরণ অনশন শুরু করা শিক্ষক কর্মচারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না। 3টি দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আমাদের দাবি দেওয়া এই মুহূর্তে হলো 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং আমাদের যে কর্মচারীদের 75% তাদের যে উৎসব ভাতা। সরকার যেহেতু কোনো পদক্ষেপ নিচ্ছে না, এর প্রেক্ষাপটে আমরা শান্তিপূর্ণ আন্দোলন ক্লাস বর্জন করেছি। আজকে 7 দিন যাবৎ অবস্থান করতেছি। এখন পর্যন্ত সরকারের কোন ঊর্ধ্বতন মহল আমাদের সাথে সহানুভূতি প্রকাশ করতে আসেন নাই। উনি যদি শিক্ষকদের দাবি পূরণ করতে অক্ষম হন, সেই শিক্ষা উপদেষ্টার এই দেশে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ শিক্ষকদের জন্য শিক্ষা উপদেষ্টা, অযোগ্য হলে তাকেই পদত্যাগ করতে হবে। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই 3টা দাবি না মেনে নিলে আমরা এখানে আমরণ কর্মসূচিতে যাব। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরতেছি না। আমরা ন্যায় প্রতিষ্ঠা অর্জন করতে চাই। আমাদের আন্দোলন শেষ করেই যাব, আমরা প্রজ্ঞাপন নিয়েই যাব। রাজধানীতে আন্দোলনের পাশাপাশি দেশ জুড়ে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। দেশকে স্বচ্ছ, জবাবদিহিতামূলক, মানবিক এবং নারী বান্ধব করে গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন নারী নেতৃবৃন্দ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সেমিনারে এক আলোচনা সভায় এমনই মন্তব্য করেন তারা। আলোচনায় উঠে আসে প্রাতিষ্ঠানিক সংস্কার, শাসক দলের জবাবদিহিতা, আইনের শাসন প্রতিষ্ঠা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়। আরও জানাচ্ছেন মিফতা গালিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব সেমিনারে শাসক নয় সেবক চাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সম্মিলিত নারী প্রয়াস। নারী প্রয়াস সংগঠনের সভাপতি ডক্টর শামীমা তাসনিমের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেলের শিক্ষক সহ নারী নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সংস্কার, শাসক দলের জবাবদিহিতা, ইসলামোফোবিয়া, আইনের শাসন প্রতিষ্ঠা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই প্রাসঙ্গিক, কারণ আমরা বারবার শাসকের কাছে আমাদের অধিকারকে, আমাদের অস্তিত্বকে বারবার আমরা ভুলিঞ্চিত হতে দেখি। এখানে উদ্দেশ্যটা ইম্পর্টেন্ট, উদ্দেশ্য শাসনের জন্য। এটাকে আমরা খুব ইজিলি বলি ডিভাইড এন্ড রুল। শাসক হবে না সেবক হবে, এর কথাটার মানে হচ্ছে শাসন যিনি করেন তাকে সুশাসনের ভিত্তিতে হতে হবে। নেতৃত্বের জায়গাটা আসলে কোথায়, যেটা আমাদের সেবার মনোভাব হতে পারে, প্রেরণাদায়ক হতে পারে এবং সহানুভূতিশীল হতে হবে। যে আগ্রাসনের বিরুদ্ধে আসলে আমরা কথা বলি, সেই আগ্রাসন আরো বহুগুণ শক্তি নিয়ে ফিরে আসার জন্য বসে আছে। তো সেই জায়গা থেকে আমাদের সবার একত্রে থাকা জরুরি। নিজেদের সার্কেলে জনসচেতনতা বাড়াতে হবে, নিজেদের মধ্যে কথা বলতে হবে, ভয়েস রেজ করতে হবে, তরুণদের সাথে মত বিনিময় করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জানান, দেশকে স্বচ্ছ, জবাবদিহিতামূলক, মানবিক এবং নারী বান্ধব গড়ে তোলার বিকল্প নেই। আমরা সবাই খুব সুন্দরভাবে একটা ভালো রেজাল্ট নিয়ে আমরা ব্যাক করব। আমরা দেখব যে আমাদের এই গভর্নমেন্ট একটা সুন্দর নির্বাচন দিয়ে আমাদেরকে অন্তত খুশি করবেন। সমকামিতা প্রতিষ্ঠান নামে যেই অঙ্গ বিকৃতির যে সমর্থন করবে সেই সরকার, সে শাসক, সে নেতা কিন্তু আমরা চাই না। আমরা চাই না আমাদের যারা বাক স্বাধীনতা হরণ করবেন, আমাদের কথা বলার সুযোগ যারা দিবেন, সেরকম নেতৃত্ব চাই। শাসক নয় সেবক, যার মাধ্যমে প্রতিষ্ঠা হবে আইনের শাসন, গড়ে উঠবে মানবিক বাংলাদেশ, এমনই প্রত্যাশা বক্তাদের। শাসন করবেন না, বরং পরিচালিত করবেন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান প্রোটোকল কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেছেন মালয়েশিয়া নবনিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, শনিবার বাংলাদেশ হাই কমিশনের ফেসবুক পোস্টে তথ্য জানানো হয়। পরিচয়পত্র হস্তান্তরের পাশাপাশি হাই কমিশনার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রবাসী বাংলাদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। মালয়েশিয়া প্রোটোকল প্রধান হাই কমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাঁর দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। সাক্ষাতে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রবাসী শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়।